ট্রেনে ঈদ যাত্রার টিকিট বিক্রি শুরু, নৌপথে বাড়তি প্রস্তুতি, বকেয়া বেতন না দিলে গার্মেন্টস মালিকদের গ্রেফতারের হুঁশিয়ারি। সিলেট, কুমিল্লা ও জামালপুরে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি, ভারী বৃষ্টিতে নোয়াখালী, রংপুর সহ বিভিন্ন জেলায় জলাবদ্ধতা। দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত চট্টগ্রামের ভূমি ও সাব রেজিস্ট্রার অফিস, টাকা ছাড়া মেলে না সেবা, অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। প্রাথমিক সত্যতা পাওয়া গেছে যে আইজিআর এর পারমিশন ছাড়া এখানে নকল নবিশের নিয়োগ দেওয়া হয়। বন্ধ পর্যটক যাতায়াত, তার উপর মাছ ধরা নিষেধাজ্ঞায় কর্মহীন মানুষ, জীবিকার সংকটে চরম দুর্ভোগ সেন্ট মার্টিন দ্বীপবাসী। এবং আজ জাতীয় চা দিবস, প্রভাব নেই মৌলভীবাজারের চা শ্রমিকদের জীবনে, বঞ্চিত মৌলিক অধিকার থেকেও দুর্বিষহ জীবনের ঘানি। আমাদের কত দিবস আছে আয়, কিন্তু আমরা 10টার মতন কাজে যাই, কিন্তু আমরা যে দাবিগুলা খুঁজি এই দাবিগুলা আমরা পাই না। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। এবারে থাকছে বিস্তারিত। ঈদ উল আজহা উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ মিলছে 31 মের টিকিট। সকাল 8টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। ঢাকার রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার জানান, প্রথম ঘন্টায় বিক্রি হয়েছে 10,000-এর বেশি টিকিট। ফাহিম ইউসুফের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। আগামী 7 জুনকে পবিত্র ঈদ উল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে শুরু হয় এই টিকিট বিক্রির কার্যক্রম। যাত্রীদের সুবিধার্থে গতবারের মতো এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। ধারাবাহিকভাবে টিকিট বিক্রির কার্যক্রম হিসেবে সকাল থেকে 31 মের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, সকালে প্রথম ঘন্টায় 10,000-এর বেশি আসনের টিকিট বিক্রি হয়েছে। টিকিট প্রাপ্যতা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক অগ্রিম টিকিট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 21/5/25 তারিখে 31 মে তারিখের টিকিট অগ্রিম প্রদান করা হচ্ছে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলরত যে সমস্ত আন্তনগর ট্রেন আছে ওই সকল ট্রেনের অগ্রিম টিকিট প্রদান করা হচ্ছে এবং দুপুর 14 ঘটিকা হতে পূর্বাঞ্চলে চলাচলরত আন্তনগর ট্রেনের টিকিট অগ্রিম প্রদান করা হবে। এছাড়া প্রথম 30 মিনিটে রেলওয়ের ই টিকিটিং সার্ভারে 30 লাখ হিট করেছে টিকিট প্রত্যাশীরা। আমাদের কোটা ছিল পশ্চিমাঞ্চলের, যেহেতু সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে, 17,000 প্লাস আমাদের আসন ছিল। ওটার এগেনস্টে প্রায় 30 লাখ যাত্রী টিকিট ক্রয়ের চেষ্টা করছে, সার্ভারে হিট করেছে আর কি। তবে কমলাপুর রেল স্টেশনের যাত্রীদের সুবিধার্থে অনলাইনে টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন বসানো হলেও বন্ধ রয়েছে মেশিন। পাশাপাশি রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ঈদ যাত্রায় কোনো টিকিট রিফান্ড হবে না এবং একজন সর্বোচ্চ 4টি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। পাহাড়ি ঢলে সিলেটের সুরমা, মেঘনা, কুমিল্লার গোমতী ও জামালপুরের দেওয়ানগঞ্জের ঝিঞ্জিরাম নদীর পানি বাড়ছে। প্লাবিত নিচু এলাকা। এদিকে মৌসুমী বৃষ্টিতে রংপুর ও নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। গেল 3 দিনের বৃষ্টিতে সিলেট নগরীর নাছিবা খাতুন স্কুল রোড, ওসমানী মেডিকেল রোড সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। কালভার তৈরি অন্যা দিকিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকা যেতে পারে না, যার কারণে গিয়া শহরও পানির এরকম ভাবে মেঘ হইতে থাকে, তাইলে হয়তো বন্যা হইতে পারে। এছাড়া সুরমা, মেঘনা, জাদুকাটা, কুশিয়ারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। এদিকে বন্যার পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা জেলা উপজেলা কমিটির সভা করেছি। আমাদের যেসব দপ্তর সংস্থা এটার সাথে জড়িত তারা এটা বেশি সতর্ক অবস্থায় রয়েছে এবং এর সাথে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকেও আমরা ইনভলভ করেছি। সরকারের বিভিন্ন বরাদ্দ এই ক্ষেত্রে যে থাকার কথা সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে পেয়েছি। জামালপুরের দেওয়ানগঞ্জে ঝিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকালয়ে ঢুকছে পানি, পাশাপাশি ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন স্থানে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বাড়ছে, ডুবতে শুরু করেছে দুপাশের চর।
মৌসুমী বৃষ্টিতে রংপুর নগরীর বাবুখা মাস্টার পাড়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। স্থানীয়রা জানান অপরিকল্পিত ড্রেন নির্মাণের কারণে এই ভোগান্তি। এই এলাকাটা লোল্যান্ড, এই লোল্যান্ডে তারা হাইট মেনটেন ওই লোল্যান্ডের উপরেই ড্রেন নির্মাণ করছে। আমরা যে আমাদের স্বাভাবিক মানে একটা চলাফেরা যাতায়াত সব কিছুতে বঞ্চিত হচ্ছে। পানির জন্য গাড়ি চলা অসুবিধা হয়। নোয়াখালীতে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, তবে তা নিরসনে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। মাটি ভরাট হয়ে গেছে, খালগুলি ক্লিয়ার করা হচ্ছে না, এটা প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া দরকার। সরকার বা স্থানীয় যারা কর্তৃপক্ষ তাদের কোনো উদ্যোগ অথবা কার্যক্রম আমরা দেখতে পাই নাই। এছাড়া নেত্রকোনাতে বাড়ছে নদ নদীর পানি। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে আরো জানাতে সিলেট থেকে খালেদ আহমেদ ও নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। প্রথমেই যাচ্ছি সিলেটে। খালেদ, নদ নদীর পানি বৃদ্ধিতে জনমনে কেমন শঙ্কা বিরাজ করছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি কিন্তু বাড়ছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছেন যে এভাবে যদি টানা বৃষ্টি এবং উজান থেকে পাহাড়ি ঢল আসতে থাকে তাহলে এই বন্যার আশঙ্কা কিন্তু রয়েছে সিলেটে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, সিলেটে গত কয়েকদিন থেকে, বিশেষ করে গত সোমবার থেকে বৃষ্টিপাত হওয়ার কারণে নগরীর বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। সেসব এলাকার পানিও ইতিমধ্যে আমরা নেমে গেছি যেটি জানতে পেরেছি। তবে বৃষ্টি হলে আবারও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে সিলেট শহরে। পাবু সিলেটের নির্বাহী দীপক রঞ্জন দাস আমাকে জানিয়েছেন যে কয়েকদিন ধরে সিলেটের নদ নদীতে ক্রমাগতভাবেই পানি বেড়ে চলছে। ভারত থেকে আসা পাহাড়ি ঢলই পানি বাড়ার মূল কারণ হিসেবে তিনি আমাকে অবহিত করেছেন। ভারতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমনটিও তিনি জানিয়েছেন। এছাড়া সিলেটে টানা ভারী বর্ষণ ও পানি বাড়ার অন্যতম কারণ সেটি হচ্ছে যে সিলেট শহরের ড্রেনেজ ব্যবস্থা সেটি ক্লিয়ার, অর্থাৎ ড্রেনেজ পরিষ্কার না থাকার কারণে সিলেট শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। পাবুর আরো তথ্য মধ্যে যেটি আমরা জানতে পেরেছি যে আজ বুধবার সকাল 9:30 পর্যন্ত সিলেটের প্রধান দুই নদী সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ নদীতে পানি কিছুটা বেড়েছে, তবে বিপদ সীমা এখন অতিক্রম করেনি। এছাড়া সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জন্তাপুর উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকেছে। তবে এসব এলাকায় বন্যার এখনো কোনো আশঙ্কা নেই। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং, যেই জাফলং এর 0 পয়েন্ট এলাকা পানিতে প্লাবিত হয়েছে, যে কারণে আসলে পর্যটকরা জাফলং এখন যাচ্ছেন না। একইভাবে কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র যেটি সাদা পাথর, সেখানেও পানি প্রবেশ করায় সেখানেও পর্যটকরা যাচ্ছেন না। আমি সিলেটের জেলা প্রশাসক জনাব শের মোহাম্মদ মুরাদ, ওনার সাথে মোহাম্মদ শের মাহবুব মুরাদ, ওনার সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন তারা পূর্ব প্রস্তুতি সেটি তারা নিয়ে রাখছেন, তবে তারা এখনই বন্যার আসলে আশঙ্কা করছেন না। তবে সকল উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্ট বিভাগগুলোকে তিনি প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন। এছাড়া আপনাকে আরো জানিয়ে রাখি যে সিলেটে বৃষ্টি হলেই যে একটি আতঙ্ক, সেই আতঙ্কই আসলে এখনো মানুষের মনে কাজ করছে। তো এই ছিল সিলেটের নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। আমি নেত্রকোনার যে নদ নদীগুলো রয়েছে সেসব নদ নদীতে কিন্তু গত দুদিন ধরে পানি কিছুটা বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে নেত্রকোনার যে বিশেষ করে সোমেশ্বরী, কংস, ধনু এবং মগরা নদী রয়েছে, উবধাকালী নদী রয়েছে, এসব নদীর পানি কিন্তু গত দুদিন ধরে কিছুটা বাড়ছে। আর এই পানি বৃদ্ধির কারণ হিসেবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে বিশেষ করে নেত্রকোনার যে সীমান্তবর্তী দুটি উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দা, এই দুটি উপজেলার সাথেই কিন্তু ভারতের মেঘালয়। আর এই মেঘালয়ে যখন ভারী বর্ষণ হয় তখন কিন্তু নিম্নাঞ্চল, সেই নিম্নাঞ্চলকে কিন্তু প্লাবিত করে।
তো আমরা নেত্রকোনার দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলার বেশ কিছু এলাকা ঘুরে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে এখনো পানি কিছুটা বাড়তে শুরু করলেও এখনো কিন্তু দেখা গেছে যে বন্যার কোনো আশঙ্কা কিন্তু সাধারণ মানুষ স্থানীয়রা করছেন না। তারা বলছেন এটি আসলে গতানুগতিক প্রতি বছর যে পানি হয় সেটি তারা সাধারণ পানি হিসেবে মনে করছেন। তবে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে তারা বলছেন যে আগামী দুদিন কিন্তু নেত্রকোনায় ভারী বর্ষণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদিও আজকে সারাদিন কিন্তু নেত্রকোনায় তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। তবে আসলে নেত্রকোনা বৃষ্টি হলেও কিন্তু নেত্রকোনায় বন্যা দেখা দেওয়ার কোনো আশঙ্কা নেই। এর মূল কারণ হলো ভারতের যে উজানের পানি সেটি নেমে আসার পরে কিন্তু নেত্রকোনায় মূলত বন্যা দেখা দেয়। তো এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে খালেদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, সিলেট এবং নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। টিএনজেড, মাহবুব গার্মেন্টস সহ যেসব কারখানার কর্মীদের বেতন ভাতা বকেয়া আছে তা 28 মের মধ্যে পরিশোধের তাগিদ দিয়েছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। না করলে কারখানা মালিকদের আটক করার হুঁশিয়ারিও দেন তিনি। সকালে সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপদ নৌ চলাচল ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। এরই মধ্যে 5 জন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা। এছাড়া ঈদের যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি লঞ্চে অস্ত্রধারী 4 জন করে আনসার থাকবে। ঈদের আগে ও পরে 3 দিন করে নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি। 28 তারিখের মধ্যে শ্রমিকদের টাকা পয়সা করবেন, আর যদি না করেন তাদের নামে হুলিয়া জারি হতে পারে, ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। শ্রমিকের পয়সা দিতে হবে, সেটা বাড়ি বিক্রি করে দেখ, আগেও বলেছি, গাড়ি বিক্রি করে দেখ, যা খুশি তাই বিক্রি করে দেখ। যে চালাতে পারে না ফ্যাক্টরি, যে শ্রমিকের বেতন দিতে পারে না 2 মাস 3 মাস, তার তো এই সেক্টরে থাকা উচিত না। যাত্রীদের সিকিউরিটির জন্য প্রত্যেকটি লঞ্চে 5 তারিখের পর হতে আনসার থাকবে। ইশরাক হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে সড়ক অবস্থান করছেন তার সমর্থকরা। আদালতের সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ জানান তারা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রার রায় পেছানোয় কি বলছেন ইশরাক সমর্থকরা, আর সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আজকে সকাল থেকে কিন্তু 7ম দিনের মতো ইশরাককে মেয়র হিসেবে শপথ পাঠ করানোর ব্যাপারটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন। কেন এখন পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং নানা ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন। এবং সারাদিনে কিন্তু রৌদ্রের তাপদাহের মধ্যে থেকেও এই তাপদাহ পেরিয়ে এখন কিন্তু এই বৃষ্টির মধ্যেও তারা নানা ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু তাদের যে দাবিটি রয়েছে সেই দাবি কিন্তু তারা দাবির কথা বলছেন এবং দাবি আদায়ের জন্য তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এই আন্দোলন চালু রাখবেন এবং এই আন্দোলন তারা করতে থাকবে। পাশাপাশি একটু জানিয়ে রাখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইশরাক হোসেন নিজস্ব পেজ থেকে আসলে নির্দেশনা দিয়েছেন আজকে এই বিকেলের দিকে যে যতক্ষণ পর্যন্ত না তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না কেউ। এবং এই ঘোষণা অনুযায়ী কিন্তু আজকে এখন পর্যন্ত তারা রাজপথে অবস্থান করছেন। আমি এই মুহূর্তে আছি কাকরাইল মোড়ে এবং এখানে কিন্তু বাজারে যমুনার একদম প্রবেশ মুখে আমরা আছি এবং এখানে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে এবং এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা দেখছি যে আসলে নগরবাসী ব্যানারে যারা সাধারণ ভোটার থেকে নগরের সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখন পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু হাইকোর্টের শুনানি হওয়ার কথা ছিল যেটি আগামীকালকে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আদেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা বলছিলেন যে যদি আদালতের রায় তাদের পক্ষে হয় সেক্ষেত্রে তারা কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বা আন্দোলন তারা হচ্ছে আনন্দের যে মিছিল সেটি তারা করবে। কিন্তু যেহেতু আজকে যখন রায় দেওয়া হয়েছিল অর্থাৎ আজকে যখন রায় হলো যে আজকে আসলে যখন বলা হয়েছে যে এই ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পাওয়ার নির্দেশনা আছে উচ্চ আদালতের দায়ের করা রিটের আদেশ পিছিয়ে দেওয়া হলো, এরপরে কিন্তু তাদের আন্দোলন আরো বেশি জোরদার করে তারা করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এখনো কিন্তু এখানে তারা আছে। আমরা একটু এক দুজনের সাথে আসলে কথা বলবো যে ভাইয়া এই যে বৃষ্টির মধ্যেও আপনারা এখন আন্দোলন করছে, আপনাদের আন্দোলন আসলে পরবর্তী কর্মসূচি কি বা আপনাদের আন্দোলন কতক্ষণ চলবে? যতদিন না পর্যন্ত জনতার মেয়র নগর ভবনে বসবে আমরা রাজপথ ছেড়ে
যেমনটা বলছিলেন যে আসলে এই রাজপথ কিন্তু তারা ছাড়তে চাচ্ছে না এবং তারা কিন্তু এই আন্দোলনের সাথে তারা একত্রতা প্রকাশ করে কিন্তু এখানে আছে এবং তারা এখানে যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত রোদ এবং ঝড় বৃষ্টি পেরিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন জারি রাখবেন। তো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। চট্টগ্রামের ভূমি ও সাব রেজিস্ট্রার অফিস যেন দুর্নীতির স্বর্গরাজ্য। টাকা ছাড়া পাওয়া যায় না সেবা, পদে পদে ভোগান্তিতে পড়তে হয় সেবা নিতে আসাদের। অফিসে নিয়মিত উপস্থিত থাকেন না জেলা সাব রেজিস্ট্রারও। সপ্তাহে মাত্র 2 থেকে 3 দিন অফিস করেন ওই কর্মকর্তা। দুদকের অভিযানেও পাওয়া গেছে অনিয়মের তথ্য। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীন চট্টগ্রামে আছে 21টি সাব রেজিস্ট্রার অফিস। এসব অফিসে প্রতিদিন সরকারি বিভিন্ন রাজস্ব খাতে লেনদেন হয় লাখ লাখ টাকা। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 1090 কোটি টাকা। এর মধ্যে শুধু 2024 সালে আয় হয় 966 কোটি টাকা। আয়ের উৎস দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি ও নকল উত্তোলন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন খাত। ভূমি সংক্রান্ত নানা সেবা পেতে সাব রেজিস্ট্রি অফিসে প্রতিদিন হয়রানির শিকার হন সেবা প্রার্থীরা। টাকা ছাড়া মেলে না গ্রাহক সেবা, পদে পদে গুনতে হয় ঘুষ। এদেরকে শুদ্ধ অভিযান চালাতে হবে, পিয়ন থেকে শুরু করে টয়লেটের দরজাগুলো এও টাকা খোঁজে এখানে। তারা একটা সিন্ডিকেট আছে, তারা দুর্নীতির লিপ্ত। আপনি একটা নকল নিতে যান, আপনি একটা খতিয়ান নিতে যান, ওই আগের মতো এগুলো বলে 2000 টাকা লাগবে, এই একটা খতিয়ানে 1000 টাকা লাগবে। এসব অনিয়ম দেখভালের দায়িত্বে থাকা জেলা রেজিস্ট্রারও নিয়মিত আসেন না অফিসে। ঢাকা থেকে এসে 2 থেকে 3 দিন অফিস করে আবার ঢাকায় ফিরে যান বলে জানান তার অফিস সহকারী। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা জানলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বর্ষা ঢাকা আরে তো আবার বিএসএর এর সভাপতি সাংগঠনিক কাজ থাকে না, পাওয়া যায় মাঝে মধ্যে ছুটিতে থাকে আর কি। আসলে আমি চিটাগাঙে জয়েন করছি 3 মাস। আমার কাছে এসে মনে হলো অনেকগুলো অ্যানোমালি আছে। আমি বিষয়টা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের আইডিআর স্যারকে জানাইলাম। প্রকাশ্যে ঘুষ লেনদেনের ঘটনায় ক্ষোভ জানিয়ে দুর্নীতিবাজদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানবাধিকার কর্মীরা। ট্রান্সফার বাণিজ্যে যে রেজিস্ট্রি বেশি, যেখানে ট্রান্সফার করলে ইনকাম বেশি, ঘুষ বেশি, দুর্নীতি বেশি, ওখানে ট্রান্সফার করার ক্ষেত্রেও বিপুল অর্থ ঘুষ নেওয়া হয়। আইজিআর মহোদয়কে এবং আইন মন্ত্রণালয়কে, এটা আইন মন্ত্রণালয়ের অধীনে একটা অর্গানাইজেশন, এটাকে কঠোর নজরদারি দরকার। এদিকে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘুষ লেনদেন সহ নানা অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। এখানে অনেক আগে থেকে নকল নবিশ নিয়োগ বন্ধ ছিল, তারপরও আইজিআর এর পারমিশন ছাড়া এখানে নকল নবিশের নিয়োগ দেওয়া হয়। কিছু কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ছিল এখানে, তাদের আমরা ব্যক্তিগত নথি তলব করেছি এবং তাদের নামে কোনো ধরনের সম্পদ আছে কিনা সেটাও দুদক খতিয়ে দেখবে। অনিয়ম দুর্নীতি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি গ্রাহক সেবা নিশ্চিতে অনলাইন প্রক্রিয়া সহজীকরণের দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের শ্রীপুরে একটি বসত বাড়ি থেকে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে বুধবার সকালে নিহত আকলিমার ঘর থেকে তার শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায়। প্রতিবেশীরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে জানান। পরে তিনি এসে দরজা খুলে ঘরের মেঝেতে আকলিমার মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে স্টুডেন্টস হেলথ কার্ড। বুধবার দুপুরে নগরের কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার সাদাত হোসেন। মেয়র জানান, এই হেলথ কার্ডের মাধ্যমে শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান এবং চিকিৎসা সংক্রান্ত তথ্য সংরক্ষণের মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে। পর্যায়ক্রমে চসিকের অন্যান্য স্কুলগুলোতেও এই কার্যক্রম চালু করা হবে। প্রাথমিকভাবে 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। আমরা
বাচ্চা পাবো, সুস্থ বাচ্চা পেলে আমরা একটি সুস্থ স্কুল পাবো, এবং সুস্থ স্কুল যদি আমরা পাই তাহলে অবশ্যই আমরা একটা সুস্থ জাতি পাবো, এবং সুস্থ জাতি পেলে আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি গঠনমূলক আদর্শ রাষ্ট্র এবং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। পরিবেশ পুনরুদ্ধার ও ভারসাম্য রক্ষায় পর্যটক যাতায়াতে বিধিনিষেধ দেওয়ায় জীবন জীবিকা নিয়ে দুর্ভোগে পড়েছেন কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপবাসী। বন্ধ রয়েছে আবাসিক হোটেল, কটেজ, রেস্তোরাঁ সহ পর্যটন খাতের ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের অধিকাংশ মানুষ এখন কর্মহীন। সুনির্দিষ্ট নীতিমালার আলোকে সারা বছর পর্যটক যাতায়াত উন্মুক্ত রাখার দাবি বাসিন্দাদের। সহকর্মী আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা ফ্রোজ। বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ছুটে যান লাখো পর্যটক। বিগত 2 দশকেরও বেশি সময় ধরে দ্বীপের মানুষের জীবন জীবিকা অনেকটা পর্যটন নির্ভর হয়ে উঠেছে। তবে প্রতি বছর পর্যটকের আনাগোনার পাশাপাশি প্লাস্টিক সহ নানা বর্জ্যে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। পরিবেশ সুরক্ষায় 2024 সাল থেকে পর্যটন মৌসুমে প্রতিদিন দ্বীপে 2000 পর্যটক যাতায়াতের সীমা বেঁধে দেয় সরকার। একই সঙ্গে নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যটকদের রাত্রি যাপনেও দেয়া হয় নিষেধাজ্ঞা। দ্বীপবাসীর স্বাভাবিক চলাচলেও রয়েছে নানা বিধিনিষেধ। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে দুর্ভোগে রয়েছে দ্বীপবাসী। আমরা সেন্ট মার্টিনের মানুষ এখন বর্তমান মানে না খেয়ে, পুকুর পর্যন্ত না খেয়ে মানুষ খাইতে ইচ্ছা মানুষ খায়, কিন্তু আমরা কি খামো? আমরা কয়েকদিন পরে গাছের লতা পাতা খাই আমাদের বসবাস করা লাগবে। এমন হসরত করে দিচ্ছি, জাল মারা বন্ধ দেওয়ার পরে 1 টাকা রোজগারও নাই, বিভিন্ন ধরনের এখানে কাজকর্ম করতে সরকারের, এখানে আমাদের কোনো হাত নাই। এখানে এতগুলো পলিসি এমন ভাবে ইমপ্লিমেন্ট করলো যে আমরা এখন আর কোনোভাবে বিকল্প কর্মসংস্থানের সুযোগ নাই। এভাবে এখানে নিরবিচ্ছিন্নভাবে রেখে আমাদেরকে দিনে দিনে মেরে ফেলার মতো কোনো দরকার নাই। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, হোটেল, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁ বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পর্যটন খাত। পাশাপাশি সাগরে মাছ ধরার 58 দিন নিষেধাজ্ঞা থাকায় অধিকাংশ দ্বীপবাসী কর্মহীন হয়ে পড়েছেন। সারা বছর পর্যটক যাতায়াতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি তাদের। মানুষের এখন জীবিকা যে আয় উৎস বলতে কিছু নেই। মানুষ খাবে কি? যে 65 দিনের বন্ধ যে চাউলটা দেওয়া হয়, এই চাউলটাও এখনো আসেনি। পরিবেশের কি ক্ষতি? পরিবেশকে সাথে রেখে পরিবেশে যাতে ক্ষতি না হয়, এভাবে আমরা 12 মাসে টুরিস্ট চাই। জেলা প্রশাসক বলছেন, দ্বীপবাসীকে সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা অর্জনে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আমাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য সরকারের নানা ধরনের বহুমুখী পরিকল্পনা রয়েছে। তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার। দ্বীপবাসীর অর্থনৈতিক সক্ষমতা অর্জনে ব্যর্থ হলে তারা একটা সময় দ্বীপ ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হবে বলে মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025 অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোরে অবস্থিত একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই আয়োজন হয়। এতে 86তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি 2025, SPSSC এবং BLPC 2025 কোর্সের 45 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পাশাপাশি পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। কুচকাওয়াজ শেষে ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে ও প্যারা জাম্পিং প্রদর্শন করেন বিমান বাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর ভবিষ্যৎ প্রজন্মের উন্নততর প্রশিক্ষণ সুনিশ্চিত করার জন্য সংযোজিত হয়েছে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর। 2024 সালের জুলাই-আগস্ট এবং তৎপরবর্তী সময়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে দেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে। নারায়ণগঞ্জের অনুমোদনবিহীন নির্মাণাধীন 5টি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে রাজুক। বুধবার রূপগঞ্জের বরপা এলাকায় বেলা 11টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর পর্যন্ত। এ সময় অনুমোদন না থাকায় 4টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও
অননুমোদিত একটি 6তলা ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় নির্মাণাধীন ইউনিট ভেঙে দেওয়া হয়। তবে অভিযানের সময় ভবন মালিক না থাকায় জরিমানা করা হয়নি বলে জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। অধিকাংশ ভবনই স্থানীয় পৌরসভা থেকে অনুমোদন নিয়েছেন। যদিও পৌরসভার আসলে এই অনুমোদন দেওয়ার এখতিয়ার নেই, তথাপি তারা পৌরসভা থেকে অনুমোদন নিয়েছেন, কিন্তু ওই যে নকশা সেই নকশাটিও আসলে তারা ঠিকভাবে মেনে তুলছেন না। ভবনের সামনে পেছনে যতটুকু জায়গা ছাড়ার কথা ততটুকু জায়গা তারা ছাড়ছেন না। তো এই জন্য আমরা এই যে সমস্ত ভবনে যাচ্ছি ওইখানে ব্যত্যয়কৃত অংশ যেগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি, সেই সাথে ভবনের যে বৈদ্যুতিক সংযোগ যেটি দিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন সেই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি। কক্সবাজার মেডিকেল কলেজে 500 শয্যার হাসপাতাল নির্মাণের চূড়ান্ত অনুমোদন পাওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও জেলাবাসীর মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা। তারা জানান, কক্সবাজার মেডিকেল কলেজে 2008-09 শিক্ষাবর্ষের শুরু হয়ে এখনও 6 কিলোমিটার দূরে সদর হাসপাতালে ব্যবহারিক শিক্ষার কাজ করতে হয়। মেডিকেল কলেজ বাস্তবায়ন হলে এই সমস্যা দূর হওয়ার পাশাপাশি নিশ্চিত হবে স্বাস্থ্য শিক্ষার মান। আর দুর্ভোগ হবে না, সেবার মানও বাড়বে এবং সিভিয়ার কেসগুলোর জন্য যেগুলো রেফার করে আমাদের চিটাং যাওয়া হতো, অনেকে রোগী চিটাং যেতেই পথের মধ্যে মারা যায়। তখন এই সমস্যাগুলো এখানে আশা করি সলভ হবে এবং সবাইকে অনুরোধ করবো যে আমরা এই হাসপাতাল যত দ্রুত বাস্তবায়ন করা যায় এবং আমরা সকল সময় কোনো অসুবিধা হলে আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এটা চালু রাখবো। ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এটা কাজটা শুরু হয়ে যাবে ঠিকাদারের সাথে আমাদের গণপূর্ত বিভাগে। পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে গণপূর্ত বিভাগই করবে, গণপূর্ত বিভাগ করবে আমার সাথে সেটা ঠিকাদার সেটা বাস্তবায়ন করবে। এটা আসলে আমাদের যে জার্নিটা এটা অনেক লম্বা জার্নি, 2008 সাল থেকে এটা শুরু। নওগাঁ ও জামালপুর থেকে কোরবানি পশুর হাটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন ও রিয়াদ হাসান। শুরুতেই যাচ্ছি নওগাঁয়। কামাল, হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন বা দরদাম কেমন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে। এখানে মোটামুটি 11টার পর থেকে গরুর হাট জমতে শুরু করেছে। গোটা হাট এই মুহূর্তে মোটামুটি কানায় কানে পূর্ণ হয়েছে। ক্রেতা বিক্রেতার দরদামে মুখরিত হয়েছে। ক্রেতারা চাচ্ছেন কিছুটা স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে গরু কিনতে এবং তাদের কুরবানির শখের কুরবানির পশু কিনতে। পাশাপাশি বিক্রেতা যারা আছেন তারা চাচ্ছেন তাদের প্রিয় গবাদি পশুটাকে সর্বোচ্চ দাম দিয়ে কেনার চেষ্টা করছেন। এই জন্য বলতে গেলে ডাক হাঁকে দাম দরে বেশ মুখরিত হচ্ছে আজকের এই মাতাজি হাট। এখানে আমি মোটামুটি গোটা হাট আমি ঘুরে দেখেছি এবং হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলি, এখানে গরু পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে ডাক্তার রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর জন্য পুলিশ বাহিনী রয়েছে, বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সবকিছু মিলে বেশ ভালো একটা পরিবেশ হচ্ছে এবং এখানে গরু মাঝারি জাতের গরু এখানে কেনা বেচা হচ্ছে। আমি একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এখানে সার্বিক পরিস্থিতিতে কেমন গরু কেনা বেচা হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা আসলে কি বলছেন আর কি। ঈদ উপলক্ষে গরু এখনো বেচা কিনা শুরু হয় নাই। এই অঞ্চলে ধান কাটা শুরু হচ্ছে, মোটামুটি ধান কাটা শেষ হলে আমরা আশা করতেছি সামনে হাট থেকে কুরবানির হাট লাগবে আর কি। তাতে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেরই ভালো হবে। এখন বিক্রেতারা আসছে কিন্তু ক্রেতা তুলনামূলক কম আর কি। নান্সি, শুনছিলেন ক্রেতা বিক্রেতার অভিব্যক্তি যে আসলে এখনো বিক্রি সেবা অর্থে জমে ওঠেনি। সার্বিক প্রেক্ষাপটে মোটামুটি আরও কিছুদিন যেহেতু ঈদের সময় আছে, কুরবানির সময় আছে, সুতরাং ক্রেতারা আরও একটু যাচাই বাছাই করে তাদের প্রিয় কুরবানির পশুটি কেনার চেষ্টা করছে। নওগাঁয় ছোট বড় মিলে প্রায় 38,573টি খামার রয়েছে এবং এই খামারে প্রায় 7,88,000 গবাদি পশু রয়েছে। দেশের জেলার অভ্যন্তরীণ বাজারে চাহিদা রয়েছে প্রায় 4 লক্ষ এবং জেলার বাইরে বিক্রয়যোগ্য গবাদি পশু রয়েছে আরও প্রায় 4 লক্ষ গবাদি পশু বিক্রি করা হবে। তো ন্যান্সি, নওগাঁ থেকে, নওগাঁর কুরবানির হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
জি, যেমনটি বলছিলেন যে আসলে জামালপুরেও কিন্তু এখন আমরা যেটি দেখছি যে এই যে পশু হাটগুলোতে খামারিরা তাদের যে পশু যেটি লালন পালন করছিল সেটি মূলত তারা হাটে নিয়ে আসছে, এবং হাটে কিন্তু এখন আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে আমরা ভিড় লক্ষ্য করেছি। যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখবেন যে এই যে আমি যে বাজারটিতে রয়েছি মূলত এই হাটটি জামালপুরের ঐতিহ্যবাহী একটি সানন্দবাড়ি হাট। এই হাটটিতে আমরা শতবর্ষী একটি হাট, এই হাটটি কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পশু আমরা দেখেছি। বিশেষ করে গরুর কথা যদি বলি, এখানে আমরা দেখেছি যে 40-50 হাজার থেকে শুরু করে 2 লাখ 3 লক্ষ টাকার পর্যন্ত গরু কিন্তু আমরা এই বাজারটিতে দেখতে পেরেছি। আমরা যেটি একটু যদি আপনাদেরকে বলে দেই যে এই বছর জামালপুর জেলায় কিন্তু যে পরিমাণে পশু কুরবানির জন্য তৈরি করা হয়েছে সেটি যদি আপনাদের একটু বলে দেই তাহলে যে এখানে মোট 11,000 খামার রয়েছে, তাতে 1,02,465টি পশু কিন্তু কুরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 5,000 বেশি। আর যেখানে আমরা দেখেছি যে গরু প্রস্তুত রয়েছে 47,000, মহিষ রয়েছে 1,000, এবং জামালপুরে কুরবানির জন্য যে চাহিদা রয়েছে সেটি 55,000 চাহিদা রয়েছে। বাকি যে গরুগুলো রয়েছে সেগুলো মূলত বিভিন্ন জেলায় কিন্তু বিক্রির জন্য পাঠানো হবে। আমরা একটু কথা বলতে চাইবো যে আমরা যে হাটটিতে রয়েছি এই হাটের ইজারাদার রয়েছে, যিনি আমরা একটু কথা বলতে চাইবো। এই যে হাটটি রয়েছে এবং এখানে দূর দূরান্ত থেকে যে ক্রেতারা আসেন তাদের জন্য আপনারা কোন কোন সুযোগ সুবিধাগুলো রেখেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বিভিন্ন ব্যাপারীদের দূর দূরান্ত ব্যাপারীদের জন্য আমরা আনন্দরী সোনালী ব্যাংক আছে, টাকা অর্থনৈতিক লেনদেনের জন্য ডাচ বাংলা ব্যাংক বিভিন্ন বিকাশের মাধ্যমে তারা টাকা উত্তোলন করতে পারে, এটা একটা সুবিধা। রাস্তাঘাট গাড়ি চলাচলের জন্য কোনো সমস্যা নাই, এবং ব্যাপারী পত্রদের টাকা পয়সার 100% নিরাপত্তা। এই জায়গায় কেউ কোনো চালাকি চতুরালি করে তাদেরকে ঠকাতে পারবে না, এই বিষয়ে আমরা তাদেরকে এবং তাদের দূর দূরান্তের ব্যাপারীদের মানে আসিল যেটারে বলে রসিদের টাকা পয়সা আমরা কিছুটা কনসিডার করি, এবং তাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ইনশাআল্লাহ। জি, এই যে আসলে যেটি শুনছিলেন যে মূলত এই বাজারটিতে যারা ইজারাদার রয়েছে তারাও আন্তরিক, এবং এই বাজারটিতে মূলত এই জেলার যে খামারিগুলো রয়েছে তারা মূলত কোন রকম ফিড অথবা ইনজেকশন অথবা শুধুমাত্র আমরা যদি দেখেছি যে প্রাকৃতিক খাবার খাওয়াই কিন্তু এই পশুগুলোকে তারা বড় করেছে। এবং আমি একটু বলে দেই যে আমরা কথা বলেছি জামালপুর জেলা পশু অফিসে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন তারা কিন্তু সব সময় এই খামারিদের পাশে থেকেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এই ছিল মূলত জামালপুর থেকে পশু হাটের সর্বশেষ খবর। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে কামাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, নওগাঁ এবং জামালপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। আজ জাতীয় চা দিবস। দিবসটি ঢাকায় পালন করছে বাংলাদেশ চা বোর্ড। তবে এর কোনো প্রভাব নেই মৌলভীবাজারের চা শ্রমিকদের জীবনে। মৌলিক অধিকার থেকেও বঞ্চিত তারা। সালে এলাহি কোটির রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চা দিবসের প্রতিশ্রুতি, চা শিল্পের অগ্রগতি প্রতিপাদ্যে বুধবার নানা আয়োজনে ঢাকায় জাতীয় চা দিবস পালন করছে বাংলাদেশ চা বোর্ড। তবে এর কোনো প্রতিফলন নেই মৌলভীবাজারের 93টি চা বাগানে, যেখান থেকে উৎপাদন হয় দেশের 55% চা। জেলায় আনুমানিক 90,000 শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত। তাদের হাড়ভাঙা শ্রমে উৎপাদিত চায়ের চুমুকে শুরু হয় দেশের অধিকাংশ চা প্রেমীদের সকাল। তবে চা দিবসের কোনো সুফল পান না চা শ্রমিকরা। অনেকে জানেনই না দিবসটির ইতিহাস বা তাৎপর্য। আজও মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। আমাদের কত দিবস আছে কিন্তু আমরা 10টার মতন কাজে যাই, কিন্তু আমরা যে দাবিগুলা খুঁজি এই দাবিগুলা আমরা পাই না। আমরা সারাদিন সেকশনের মধ্যে পাতা তুলি, ঝড় বৃষ্টি আঁধি তুফান হইলো, বিজলি পড়লো, আমরা পাতা তুলি। চা বাগানের নারীদেরকে যেন মাতৃত্বকালীন ছুটি 6 মাসে দেওয়া হয়, কেননা সরকারিভাবে 6 মাসের ছুটি দেওয়া হয়। সেজন্য আমাদের চা শ্রমিক নারীদের দাবি যেন আমাদেরকে মাতৃত্বকালীন ছুটি 6 মাসে দেওয়া হয়। জেলায় চা দিবস উদযাপন করলে তা চা শ্রমিক ও ব্যবসায়ীদের জন্য উচ্ছ্বাস বয়ে আনবে বলছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজারে যেন চায়ের দিবসটা পালন করা হয়। চায়ের রাজধানী মৌলভীবাজার, বেশিরভাগ চা বাগান মৌলভীবাজারে আছে, এবং এই চা দিবসে আমরা অংশগ্রহণ করতে পারবো। চা দিবসটি যদি এখানে উদযাপিত হতো তাহলে এই চা বাগান সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিকরা, ব্যবসায়ীরা
সবাই উৎসাহিত হইতো। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, যথাযথ মজুরি, ন্যায্য অধিকার প্রদানের মাধ্যমে চা শ্রমিকদের মুখে যেন হাসি ফোটে, সেটি হোক চা দিবসের প্রধান বার্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাটের পৌরসভার অভ্যন্তরে মাদক ব্যবসা ও মাদক সেবীদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌরসভার হাড়িখালি, হরিণখানা ও মুনিগঞ্জ এলাকার বাসিন্দারা এই মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদকে ছেয়ে গেছে পুরো বাগেরহাট পৌরসভা। শহরের অন্তত 20টি স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হয়, প্রকাশ্যেই চলে মাদক সেবন। বারবার পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেও লাভ হয়নি। এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা ফারুক আহমেদ ও ডাক্তার এজাজুল ইসলাম। গত সোমবার রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এবি পলিমারের বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের জন্য থিমেটিক ওভিসি, টিভিসি প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর করেন এশিয়ান এবি পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান বিলাস দাস ও ফারুক আহমেদ ও এজাজুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর বিজনেস অপারেশনস সৌরভ কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সেলস কাউসার সরকার, সিনিয়র ম্যানেজার ব্র্যান্ড সাকিব হোসেন অর্ক এবং সমন্বয়কারী এজেন্সি প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ঈদুল আজহাকে সামনে রেখে ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন সিজন 2 অফার চলছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টারে। মিনিস্টার হেডকোয়ার্টারের সামনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রোড শো ক্যাম্পেইনের উদ্বোধন করেন মাই ওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। গত বছর অভাবনীয় সাড়া পাওয়ার পর এই বছরে এই অফার ঘোষণা করা হয়েছে। ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন অফারের আওতায় গ্রাহকরা মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্কেচ কার্ড ঘষে পেতে পারেন গরু জিতে নেওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে একটি ফ্রিজের সঙ্গে আরেকটি ফ্রিজ, নিশ্চিত বিশাল মূল্য ছাড়, ক্যাশ ভাউচার সহ আকর্ষণীয় সব উপহার। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।